না, আমি ভালো গান গাই কিনা এটা একদমই না। আমি আমি আসলে একটা আমি আমি কি বলবো যে পারফর্ম করার চেষ্টা করেছি। আমি আমাদের যারা মানে কিংবদন্তি শিল্পী আছেন তাদেরকে সম্মানটা প্রদর্শন করতে চেয়েছিলাম। আচ্ছা, আমি এটার আহ, নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা আসলে খুবই সাটল একটা ক্লাসিক একটা নাটক আমরা যেটা করছি আর কি। তো এটা কমপ্লিটলি ডায়লগ বেসড, সিচুয়েশনাল বেসড, এবং মানুষরা আসলে প্রত্যেকটা ডায়লগে আসলে এনজয় করবেন বলে এটা আমার বিশ্বাস। এরকম এটা যে একদম প্রথম করছি এরকম কোনো কিছু না, এর আগেও এরকম হয়েছে, বাট এটা মানে আগে যেই নাটকটার রেফারেন্স আমরা আসলে এটাকে আবার নতুন করে বানাচ্ছি, ওই নাটকটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এবং প্রচুর মানুষের রেসপন্স পেয়েছি আমরা, যার কারণে ওনাদের কথাটা মাথায় রেখেই আবার মানে আরেকটু বেটার করে করার চেষ্টা করছি আমরা। আর শার্লিনের সাথে অনেক দিন পরে, কিন্তু যেটা হয় যে একবার যে সাঁতার শেখে সে তো আসলে আর সাঁতার ভোলে না। তো শার্লিন মানে সেই আগের যে ওর আগের যেই ম্যাজিক সেটা এখনও ধরে রেখেছে, ওকে দেখেই বুঝতে পারছেন সবাই। তো আমরা দুজন অনেক দিন পরে খুব মজা করে হাসি ঠাট্টা করে টোরে আমরা এই প্রজেক্টটা মানে কাজ করছি, এবং আশা করি এটার কন্টিনিউশন দর্শক পর্যন্ত পৌঁছাবে। আমার শার্লিন একটা খুব জনপ্রিয় কাজ ছিল হচ্ছে ভালোবাসার ফানুস। তো অনেকে দেখেছেন, এবং ওই সময় আর কি ট্রেনে, বাসে, প্লেনে, লঞ্চের অনেক জায়গা থেকে ফোন কল আসতো। তখন আসলে ফেসবুকের এত বেশি ইউজার ছিল না, কিন্তু তখন আমরা টেক্সট পেতাম, তখন আমরা ফোন কলস পেতাম। তো ভীষণ জনপ্রিয় ছিল। তো গোলাম মামুনে ওর সাথে আমার কাজ হচ্ছে খুবই অল্প কয়েকটা সিন আসলে, ওটা আসলে মানে অলমোস্ট গেস্ট অ্যাপিয়ারেন্সের অলমোস্ট কাইন্ড অফ স্পেশাল অ্যাপিয়ারেন্সের স্পেশাল। মতো ছিল। তো এবার একদম পূর্ণাঙ্গভাবে আমি আর শার্লিন অনেক দিন পর আসলে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে অনেক দিন পর যে আসলে কাজ করছি এটা কালকে একদমই আমি ফিল করি। আমার কাছে মনে হচ্ছে যে ওর সাথে আমার রেগুলার কাজ হয়। তো এটা একটা আমার মনে হয় ভালো দিক। থ্যাংক ইউ এটা আমারও কোয়েশ্চেন কেন? বিকজ হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। ওরে আই বাবা। ফিল মানে হি ইজ অ্যাকচুয়ালি আ হিরো। ফর মি হি ইজ আ হিরো। আচ্ছা, এটা আমার কাছে যেটা মনে হয়, আমি কখনো আমার নিজেরটুকু ভাবি না, আমি সবাইকে নিয়ে ভাবি। এটা যে আমি মানে ইন্টেনশনালি করি তা না। আহ, এটা সামহাও আমার ভিতরে বিল্ট ইন। আমি অলওয়েজ অন্যদের কেয়ার করতে পছন্দ করি। তো আই থিঙ্ক ওই জায়গা থেকে ওরা হয়তো ওই কমফোর্টটা ফিল করে, কারণ আমি কোনো একটা ডায়লগ মানে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে ও আমি খুব সুন্দর একটা ডেলিভারি দিলাম, কিন্তু আমার কোস্টার হয়তো কোনো একটা জায়গায় ছোট্ট একটু খুঁত থেকে গেছে। তো আমি সেই সুন্দর শটটা তারপরও ক্যান্সেল করে আমার কোস্টারের জন্য ওটাকে আমি আবার নেই। আমি নিজের কথা ভাবি না যে ও আমারটা তো ঠিক ছিল। এটা না করে আমি করি কি, যাতে ওরটাও খুব ভালো হয়, এই জন্য আমি ওটাকে বলি যে চল আমরা আরেকবার করি। তো আমার কাছে সবসময় মনে হয় যে এটা আসলে টিম ওয়ার্ক। আমরা সবাই মিলে ভালো করলে, যখন প্রজেক্টটা যখন নাম করে, সবাই যখন ভালোবাসে, তখন কিন্তু শেষ পর্যন্ত আমাদের নামই নেয় যে ও অপূর্বর ওই নাটকটা ওটা খুব ভালো লেগেছে, শার্লিনের ওই নাটকটা খুব ভালো লেগেছে। সো আমাদের নামটা ইনভলভ থাকে, এবং যখন খুব ভালো হয় তখন সবাই এটা প্রশংসা করে, সেটার ভাগিদার আমরা সবাই হই। আমি চাই শুধু একলা একলা সেটা ভাগ না করে সবাইকে নিয়ে আসলে ভাগ করে নিতে। কমার্শিয়ালের মানে ওই টোটাল জায়গাটা আসলে যেহেতু অর্গানাইজাররাই ডিল করেছেন, তো এটা আসলে সমস্ত আসল ব্যাপারগুলো ওনারা খুব ভালো জানেন। তবে আমি শুধু মানুষের ভালোবাসাটা ছাড়া আর কিছু নিয়ে ভাবতে চাই না, যে আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম যে আসলে মানুষের সাড়াটা কেমন, এবং সেই অভাবনীয় সাড়াটা পেয়ে আসলে আমি আরও অনুপ্রাণিত এবং মানে আরও অনেক উৎসাহ পেয়েছি আসলে। এবং এখন পর্যন্ত অনেকগুলো স্টেট থেকে এসছে, মানে আমাকে মানে আমাদের যে অর্গানাইজিং টিম যারা, ওখান থেকে আমাকে জানালো যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের 12টা স্টেট থেকে মানে তারা চাচ্ছেন যে আমরা শোটা করি। তো আমি শুধু এতটুকু বলেছি যে মানে খুব রেগুলার আসলে করবো না, খুব রেগুলার হলে আসলে এক্সক্লুসিভিটিটা নষ্ট হয়ে যাবে বলে আমার ধারণা। এবং এটার জন্য যেই পরিমাণ সময় দেওয়া দরকার, যে পরিমাণ আসলে প্র্যাকটিস দরকার, ওই পরিমাণ প্র্যাকটিস নিয়ে একদম খুব কনফিডেন্সটা না আসা পর্যন্ত একটু ধীরে সুস্থে এগোনোর প্ল্যান। তবে ইচ্ছা তো অবশ্যই আছে, মানুষের ভালোবাসা সাড়া দেবো না এটা তো হতে পারে না। সাড়া তাদেরকে ডেফিনেটলি দিব, এবং সেটার জন্য আসলে আমার নিজেকে আসলে ঠিকঠাক মতো আসলে প্রিপেয়ার করতে হবে। টিকিটের বিষয়টা যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আমার আসলে আমাদের শোতে স্পন্সর ছিল না। স্পন্সর থাকলে প্রথম কথা হচ্ছে স্পন্সর থাকলে এটার টিকিটের ভ্যালুটা আসলে আরও কমতো, এক। দ্বিতীয়ত হচ্ছে
এটা খুবই লিমিটেড আসন নিয়ে আসলে শোটা করা হয়েছিল। এটা যদি আরও বড় পরিসরে আমরা করতাম তখনও কমতো। তো লিমিটেড বা এক্সক্লুসিভ কোনো কিছুর আসলে কি বলবো, এটা প্রাইসটা আসলে একটু হাই হয়, এটা খুবই এটা নর্মাল, এটা আমরা সবাই জানি। তো ওইটাই হয়েছে। ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে আরও অনেক সিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা শোটা যখন করব তখন ডেফিনেটলি এটা নিয়ে মনে হয় আর কোনো কথা হবে না। এইটা এইটা আসলে না মানে এটা এই এই বিজনেস এই স্ট্র্যাটেজিটা আসলে আমাকে জিজ্ঞেস করে আসলে মানে আমাকে জিজ্ঞেস করাটা আসলে ঠিক হবে না, কারণ হচ্ছে যে এটা নিয়ে আমি যে খুব আমি নট এ বিজনেসম্যান। প্রথম কথা হচ্ছে আমি একজন অ্যাক্টর। যদি বলেন যে আমি পারফর্মার তাহলে আমি একজন পারফর্মার, বাট আমি আসলে বিজনেসম্যান না। সো এই স্ট্র্যাটেজিগুলো আসলে আমাকে জিজ্ঞেস করাটা মানে করে আসলে খুব একটা লাভ হবে না, কারণ আমি খুব একটা ইনস অ্যান্ড আউট এই জিনিসটা আসলে একটু কম বুঝি। তো সব থেকে ভালো হয় যদি অর্গানাইজিং টিমের সাথে যদি আপনারা কথা বলেন, তারা এটা নিয়ে আসলে খুব ভালো বলতে পারবে। আমাকে জিজ্ঞেস করলে আসলে আমি খুব ভালো করে আসলে অ্যান্সার দিতে পারবো না। মানে এটা অনেস্ট অপিনিয়ন আর কি। এটা আসলে কি বলবো আমি মানে এই প্রশ্ন এই যে প্রশ্নটা আপনি আসলে করলেন, এটার উত্তর দেওয়ার যোগ্যতা আমার আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আসলে এইটা নিয়ে আমি একদমই কিছু বলতে চাই না, কারণ হচ্ছে যে মানে এটা অনেক বড় একটা কথা। এই কথাটা আসলে কল্পনাতীত লাগে আসলে আমার কাছে। আমি একদমই আমার কাছে মনে হয় না যে উনি যেটা ভালোবেসে বলেছেন, স্নেহ করে বলেছেন বা আবেগে বলেছেন হয়তো, এটা থ্যাংক ইউ। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি, আমার কাছে মনে হয় আমার এতটা যোগ্যতা মানে হয়নি, এবং আমার মনে হয় না যে ওই পরিমাণ যোগ্যতা আসলে আমার কোনোদিনও হবে। এটা 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 হচ্ছে মানে আমার প্রতি তাদের ভালোবাসা। আপনি নিজেই বললেন যে ভালোবেসে বলে। তো এই ভালোবাসার তো আসলে এই জবাবটা আমি আসলে কী দিব? আমি আসলে কৃতজ্ঞ তাদের কাছে, এবং তারা আছেন বলেই আসলে আমি এই চেয়ারটায় বসে আছি আপনাদের সামনে, ক্যামেরার সামনে বসে কথা বলছি, মানে বলার যোগ্যতা রাখছি, এবং এটা শুধুমাত্র তাদের কারণেই। অফিসিয়ালি এখনও কোনোটা জানানো যাবে না, কারণ হচ্ছে যে এখনও একদম কংক্রিট লক হয়নি। শুধু এতটুকু বলতে পারি যে একসাথে 4টা সিনেমা নিয়ে কথা হচ্ছে। তো যদি হয় একে একে ডেফিনেটলি আপনাদেরকেই সবার আগে জানাবো, কারণ এটা আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে এটা হবে না। তো অবশ্যই আপনাদের সবাইকে জানাবো তখন। চান্সেস আছে, বাট এখনও হয় কি, আমি যদি আগে থেকে বলি এবং পরে যদি না হয়, তখন আসলে দর্শকদের কাছে, আপনাদের কাছে আমার আস্থার জায়গাটা আসলে নষ্ট হবে। তো আমি কখনোই চাই না যে আমার আস্থার জায়গাটা আপনাদের কাছে নষ্ট হোক। তো যার কারণে একদম ফাইনাল না হওয়া পর্যন্ত, এবং অনেক সময় হয় যে সাইনিং পর্যন্ত হয়ে গেছে, শুটিং একদিন হয়েও গেছে, তারপরও এরকম অনেক, আপনারাও জানেন এটা আমার থেকে ভালো, যে মানে একদিন শুটিং হয়ে যাওয়ার পরও বা এক সপ্তাহ শুটিং হয়ে যাওয়ার পরও কোনো না কোনো কারণে ছবিটা আটকে গেছে বা পরবর্তীতে হয়নি এরকম। তো এইটাই আমার আসলে ভয়, যে আমি সবার কাছে আস্থা হারাবো না। তো সো আগে থেকে জন্য কখনো বলতে চাই না। তো একদম কংক্রিট লক হোক, শুরু হোক, এবং যদি বুঝতে পারি যে না আসলেই হচ্ছে, তো তখন আসলে জানাবো আপনাদের সবাইকে। গোলাম মামুন নিয়ে শুধু ভক্তরা না, আমি নিজেও অনেক সিরিয়াস আসলে, এবং যেই প্ল্যাটফর্মে যায় হইচই অনেক সিরিয়াস এই বিষয়টায়। তো স্টোরিটা বিল্ড করা হচ্ছে এখন, আসলে পারফেকশনের কাজ চলছে আসলে ভিতরে ভিতরে, ছোটো ছোটো মানে কিছু অংশ আরও বেটারমেন্টের জন্য, কারণ দর্শকদের এক্সাইটমেন্টটা তারাও নষ্ট করতে চায় না, আমিও নষ্ট করতে চাই না, কারণ খুবই আগ্রহ নিয়ে সবে অপেক্ষা করছে যে এটা গোলাম মামুন 2 আসবে। তো ছোট্ট ছোট্ট কিছু কারেকশন আছে, সেই কারেকশনগুলো চলছে। এইটা ফাইনাল হয়ে যাওয়ার পরেই আমরা টেট সমস্ত কিছু ঠিকঠাক করে আমরা কোমর বেঁধে নিয়ে যাবো আর কি, ইনশাল্লাহ চেষ্টা করছি যত তাড়াতাড়ি, কারণ এই দর্শকদের আগ্রহ থাকতে থাকতেই যদি আমরা মানে আসলে কীভাবে বোঝাবো, আমি সবসময় অনেক খাওয়া দিয়ে উদাহরণ দিই, মানে পেটে খিদা থাকতে থাকতে যদি খাবারটা সামনে আসে তাহলে তো আসলে খাবারটা খুব এনজয় করা যায়। তো মানুষের এই আগ্রহটা থাকতে থাকতে আমরা আসলে তাদেরকে এই কাজটা উপহার দিতে চাই। আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার মানে মুখ থেকে বলার আগে আমার শরীর তার জবাব দিচ্ছে। হ্যাঁ, আমার প্রচণ্ড ঘামছি, গরম লাগছে। তো এটা তো আসলে কষ্ট, এবং আশা করি যে এটা খুব শিগগির এটা একটা সুরাহা হোক, এবং আমরা একটু মানে যত চটজলদি আমরা আসলে শান্তিটা ফিরে পাবো ততটাই আসলে মঙ্গল, এবং ততটাই আমরা আসলে সরকার যদি আমাদের সুবিধার জন্য যদি কাজ করেন, আমরাও সরকারকে আসলে ততটাই ভালোবাসবো, ততটাই সম্মান করব। এটা প্রত্যেকটা জনগণেরই একই কথা। আচ্ছা, ওনাকে নিয়ে হয় কি মানে আমি না নিজেকে আসলে এত ক্ষুদ্র মনে করি ওনাদের তুলনায়। ওনাদেরকে নিয়ে মানে যখন যখন আপনারা প্রশ্ন করেন, আমার কাছে মনে হয় যে আমি আসলে কী উত্তরটা দিব, এটা আসলে ধৃষ্টতা না হয়ে যায় আসলে। মানে
এত বড় মাপের মানুষদেরকে নিয়ে কথা বলার যোগ্যতা কি আদৌ আমার আছে? আমার কাছে সত্যি এটা মনে হয়। শুধু এতটুকু বলি যে মনে প্রাণে তাদেরকে ভালোবাসি। ওনারা হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। ওনারা পথ দেখিয়েছেন। ওনাদের দেখানো পথ অনুযায়ী আমরা তাদের পেছন পেছন এত দূর এসেছি। এবং ওনাদের প্রতি কৃতজ্ঞতার যেমন শেষ নেই, ওনাদেরকে সম্মানের যেমন শেষ নেই। উনি নায়ক রাজ রাজ্জাক, মানে আমরা সবাই জানি তাকে। তো ওনাকে আসলে আমার কোন কথা দিয়ে আমি আসলে তাকে সম্মান প্রদর্শন করব, বা মানে এই ধরনের যারা আমাদের আছেন, যারা লেজেন্ড এবং যুগ যুগ ধরে যাদের কথা, মানে যাদেরকে আসলে ফলো করে, যাদেরকে মানে আসলে দেখে আমরা অনুপ্রেরণা পাই, ওনাদেরকে নিয়ে আসলে কতটুকু বলতে পারলে ওনাদেরকে সম্মান দেওয়া হবে, এই জিনিসটা আমি আসলে এখনও পর্যন্ত বুঝি না। তো এই যে মানে নার্ভাস হয়ে যায় ওনাদেরকে নিয়ে কথা বলতে, এইটাই আসলে আমার কাছে মনে হয় যে মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু জবাবের থেকে নীরবতা এবং এই যে মানে ফাম্বল করে করে কথা বলছি, এটা সম্মানের কারণেই আসলে হচ্ছে। নাহলে বানিয়ে টানিয়ে একটা ধরনের বলা যেত, কিন্তু ওনাদেরকে নিয়ে কথা বলতে আমার এখনও মানে আমি কথা খুঁজে পাই না, আমার কথা জড়িয়ে যায়। তো বুঝতেই পারছেন যে ওনারা আসলে আমার কাছে কি। সত্যিকারের শ্রদ্ধাবোধ থাকতে হবে। অবশ্যই আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, একটু ঘামটা মুছি। আমরা শেষে এবার আসলে যেটা হচ্ছে এবার ৮টার মতো কাজ করে যেতে পারছি আমি। খুব বেশি দিনের জন্য আসিনি। গিয়ে আমার ওখানে আবার একটা ছোট্ট একটা কাজ আছে, ওটা করে আবার ফিরবো, তখন আবার একটু লম্বা সময়ের জন্য আসবো। তো মেইনলি আসলে তখন মানে ঈদও একটু কাছে চলে আসবে, তো আমরা তো আসলে ঈদ উপলক্ষে আসলে একটু এক্সক্লুসিভ প্ল্যানগুলো তো আসলে তখন হয়, ওই স্টোরিগুলো আসলে হচ্ছে। আর এইটা এখন যেগুলো করছি, এই প্রত্যেকটা গল্প আসলে এক এক রকম মানে ভিন্নধর্মী চরিত্র করার চেষ্টা করছি। যেমন মুরসালিন শুভর একটা করছি, ওটা থ্রিলার জনরার। মাসিকের যেই কাজটা করছে এখন, এটা একদম আমি বলবো যে ক্লাসিক কমেডি, কিন্তু একটা ম্যাসেজফুল কমেডি, এবং শেষে দর্শকদের জন্য একটা একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে। তো সৈয়দ শাকিলের একটা গল্প আছে একটা জেলখানা নিয়ে, তো এবং একটা বাচ্চা কিডন্যাপ নিয়ে, ওনার আসলে দুটো প্রজেক্ট। তো ওইটা আমার খুবই পছন্দের একটা গল্প, আমার খুব ভালো লেগেছে, এবং এটা একটা কন্টেম্পোরারি ইস্যুজের উপরে, মানে একটা বেসড অন ট্রু স্টোরি। তো নাটকীয় করার জন্য আমরা কিছু অ্যাডিশনাল জিনিস অ্যাড করেছি, কিন্তু ওইটা একটা চমৎকার গল্প। তো ওখানে কাজ করছি। শৌখিনের দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ভালো আছে তো এবং দূরের মানুষ। দুটোই আসলে একটা আমি বলবো টোটাল প্যাকেজ। এর মধ্যে হাসি কান্না সব কিছু মিশ্রণ আসলে ওর প্রজেক্টটার মধ্যে থাকে, এবং ও তো খুব যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে। এটাও তার ব্যতিক্রম না। এটা দেখে দর্শকরা হাসবেন, কাঁদবেন। একটা আমি এই ধরনের গল্পগুলো খুব পছন্দ করি। তো এটা আমি বলি টোটাল প্যাকেজ। তো এটা ভালো লাগবে দর্শকদের কাছে। তারপরে মাহমুদুর রহমান হিমির কাজ আছে, রুবেল হাসানের কাজ আছে। ওটা আবার একটা কাজ আছে একটু লার্জার দেন লাইফ, একটা স্টোরি নিয়ে কাজ করছি, ওটারও দর্শক আছে। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন মানে এখানে যখন 10টা মানুষ থাকে, 10টা মানুষের টেস্ট কিন্তু আসলে 10 রকম থাকে। সবাই একই জিনিস পছন্দ করে না। মানে কেউ অ্যাকশন জনরা লাইক করে, কেউ রোম্যান্টিক জনরা পছন্দ করে, কেউ থ্রিলার জনরা পছন্দ করে। সো চেষ্টা করছি সবাইকে যদি খুশি করতে পারি, যদি এটা পসিবল না, তো যতটুকু আমার তরফ থেকে চেষ্টা করা যায় এবার চেষ্টা করে যাবো আর কি। লার্জারদের লাইফের উপর যদি কিছু বলা যায়। ওটা ওটা করছে রুবেল হাসান। করছে এটা হার্ট। আমার কাছে কে কত বড় মাপের মানুষ, তার থেকে বড় ব্যাপার আমার কাছে সবসময় হচ্ছে কে কত ভালো মনের মানুষ। এবং ভালো মানুষের চোখ কথা বলে, চোখের মধ্যে মানে চোখ, তার চোখটা খুব স্বচ্ছ হয় আমার কাছে মনে হয়। তো মানুষের চোখটা দিয়ে যার ভেতরটা দেখা যায়, ওই ধরনের মানুষ আমার সব থেকে পছন্দ। এবং যেসব মানুষরা নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবেন, এবং আমি একটা ভালো মানুষ বলতে আসলে যা বোঝায় সব দিক থেকে, মানে অন্যদের ব্যাপারে, নিজের থেকে অন্যদের ব্যাপারে ভাবনা, দায়িত্বশীল হওয়া, সুন্দর করে কথা বলা। এবং সুন্দর করে কথা বলা মানে হচ্ছে কিন্তু একদম শুদ্ধ বাংলা বলছে, আমি কিন্তু সেটার কথা মিন করছি না। কথার মধ্যে এক ধরনের একটা আন্তরিকতা থাকে। এই আন্তরিকতা, এই মহানুভবতা, এই সমস্ত কিছু মিলিয়ে এই ভালো গুণগুলো আসলে আমাকে খুব টাচ করে আর কি। আমি খুব কেয়ারিং পার্সন পছন্দ করি, যারা মানে এই বিষয়টা যাদের মধ্যে থাকে, এই ধরনের মানুষদেরকে আমার আসলে মানে আমি তাদেরকে দেখে মুগ্ধ হই আর কি, এবং চেষ্টা করি তাদের মতো হওয়ার।
এটা মায়া পাখির আগেও বেশ কিছু কাজ নিয়ে ঠিক একই ধরনের ফিডব্যাক এসেছিল এবং এটার অনেকগুলো নাটকই শৌখিনের করা, অনেক নাটক শিহাব সেনের নাটক আছে এগুলোর মধ্যে। এটা অনেক আগে থেকে শুনেছি। হয় কি, যখন মানুষরা, এটা তো আসলে আমার কাজ, মানে আমি কাজের সাথে তো আসলে জড়িত। তো এইটা নিয়ে আমি বলার থেকে, এবং যখন বড় ছেলে করেছিলাম, বড় ছেলে করার সময় তখন আরিয়ানের বয়সটা কম, মানে খুবই অল্প বয়স ওর, এবং বিশাল বড় একটা সাকসেস তখন আমাদের এসেছিল। আমরা তখন কিন্তু একদম যে মানুষ প্রশংসা করছে, মানুষ ভালোবাসছে, এই যে জেনুইননেস যেই বিষয়টা, মানে এটা তো আসলে এখন অনেকে পিআর করেন, আমরা অনেকেই জানি যে মানে এটা হলিউড থেকে শুরু করে এটা বাংলাদেশেও এসছে যে পেইড পিআর বলে আর কি। তো পেইড পিআর মানে ধারে কাছেও ঘেঁষতে পারে না যখন দর্শকরা নিজেদের ভেতর থেকে যেই অনুভূতিটা প্রকাশ করেন, এটার সাথে একদম তুলনা চলে না। তো যখন দর্শকরা এটা বলতে থাকেন, আমি একদম চুপ থাকি যে কোনো একটা কথায় না মনে হয় যে আসলে অহংকার করে ফেললাম। তো কেউ আসলে অহংকারীদেরকে পছন্দ করে না, তো কোনোভাবেই আসলে এটা করতে চায় না। দর্শকরা ভালোবাসছেন, এটার জন্য কৃতজ্ঞ, এবং এই ভালোবাসার সাড়াগুলো যখন তারা দেন, তখন এক ধরনের শক্তি কাজ করে ভেতরে। তখন মনে হয় যে এর থেকে ভালো আরেকটা যদি তাদেরকে দিতে পারি, কবে দিতে পারবো, কিভাবে দিতে পারবো, সেইটা নিয়ে আসলে খাটি। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এই ভালোবাসাটা আজীবন ধরে রাখার চেষ্টা করি, এটা নিয়ে ওয়ার্ক করতে চাই। আমার কাছে আমি সবসময় এটা একদম শুরু থেকে আমি একটা কথা বলি, আমার কাছে অ্যাওয়ার্ড হচ্ছে আমার অনুরাগীরা। আমার কাছে আমার অ্যাওয়ার্ড হচ্ছে যে একজন মানুষ যিনি আমাকে দোয়া করেন, যিনি আমি অসুস্থ হলে টেনশনে পড়ে যান, এবং আমার ভালো কাজের যখন তারা খুশি হন, আমার কোনো একটা খারাপ কাজে যখন তারা বিরক্ত হন, আমার কাছে এই প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার অ্যাওয়ার্ড। তো আমি আসলে লক্ষ কোটি অ্যাওয়ার্ডের অধিকারী। বড় ছেলের পরিচয়টা আসলে ভাঙা সম্ভব না, এবং বড় ছেলের পরিচয়টা আমি কখনো ভাঙতেও চাই না। জিনিসটা হচ্ছে যে মানুষের যেই পরিমাণ ভালোবাসা বড় ছেলের কারণে আমি পেয়েছি, আমি এটা কোনোদিনই চাবো না যে এই ভালোবাসাটা ফুরিয়ে যাক, এবং এটা এটা বদলে যাক, সেটাও চাই না। আমি চাই এই ভালোবাসাটা আরও অনেক বেশি বাড়ুক, আমাকে মানে আমার শেষ জীবন পর্যন্ত যাতে বড় ছেলে বলেই যাতে চেনে, আমি সেই চেষ্টাই করবো আসলে। আমি বেশ কয়েকটা ফ্যামিলি ড্রামার চোখে পড়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে এটা, গানও অনেক ভালো ছিল। হ্যাঁ, এটা ভীষণ ভালো উদ্যোগ আসলে। আমরা তো একটা মানে সবসময় পরিবার কেন্দ্রিক, আমরা তো নিজেরও বাস্তব জীবনে তাই তো থাকি, এবং এইটা একটা ভালো কিছুকে ফলো করা কিন্তু খারাপ না আমার কাছে মনে হয়। যে মাঝখানে একটা বরং চল এসেছিল, আপনারাও অনেক দর্শকরা এবং আপনারাও অনেক বলেছিলেন যে নাটকের অধপতন ঘটছে, এটা হচ্ছে অনেক ধরনের মানে স্টোরি যেগুলো আসলে বিতর্কিত আমার কাছে মনে হয়। তো ওগুলোর থেকে মাচ বেটার কাজ হচ্ছে আসলে এখন পরিবার ঘিরে। এখন যদি অতিরিক্ত হয়ে থাকে, এটা আসলে জানি না কতখানি গেলে আসলে অতিরিক্ত। কেউ যদি ভালো কাজ, সবসময় ভালো কাজ ভাইয়া। তো আমার কাছে মনে হয় যে এটা একটা মানে ইটস গুড যে পরিবারকে নিয়ে আসলে সবাই ভাবছে, এবং পরিবারকে নিয়ে করা নাটকের দর্শক এত বেশি, এটা তো ভেরি গুড সাইন আমার কাছে মনে হয়। তো এবং আমাদের দেশে কিন্তু পরিবার কেন্দ্রিক নাটকের জনপ্রিয়তা অনেক আগে থেকে, কিন্তু এটা কিন্তু মানে যেটা বললেন যে বড় ছেলে থেকে বা মন্দুয়ারি থেকে, তা না, এটা অনেক আগে থেকে। এই সব দিনরাত্রি বলেন, বহুব্রীহি বলেন, তারপরে কি বলবো, হ্যাঁ, বিটিভি আমলে, হ্যাঁ, অনেক নাটক ছিল যেগুলো সমস্ত পরিবার কেন্দ্রিক। পরিবারের বাইরে বাংলাদেশের নাটক আসলে কল্পনাই করা যায় না। আমি এটা এটা নিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে এটা আসলে এই আমি তো আসলে একটা দুঃসাহস করে এসেছি। তো এটা দুঃসাহসটা করেছিলামই আসলে দর্শকদের, মানে আমার ভক্তদের, আমার ভালোবাসার মানুষদের, আমার অনুরাগীদের সবার উৎসাহে। তো এই উৎসাহটা যদি মানে কন্টিনিউ করে, আমিও চেষ্টা করব আসলে এটা নিয়ে ভাবার। তো মানে প্রফেশনালি নিব এরকম প্ল্যান আসলে এই মুহূর্তে নাই। যেমনটা ছিল না যে অভিনয় আসলে প্রফেশনালি কখনো নিব। তো এটা কেবল মানে একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমি জানি না এটার সামনের রেজাল্ট কি। যদি সাকসেসফুল হই, মানে যেমন এটা সাকসেস হয়েছে, এখন একটু সাহস হয়েছে যে ও ঠিক আছে, এর থেকে ভালো করে আরেকটা কী করা যায়, আরও একটু অন্যরকম করে, আরও কী করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। ওইটাতে যদি আবার সাকসেস হই হয়তো পরটা, কিন্তু ওটাতে ব্যর্থ হলে একটু পিছিয়ে যাব স্বাভাবিকভাবেই। তো আমার চেষ্টা আছে, আমি প্রফেশনালি নিব এরকম কোনো প্ল্যান নেই আমার আসলে। না, আমি ভালো গান গাই কিনা এটা একদমই না। আমি আসলে একটা কী বলবো, যে পারফর্ম করার চেষ্টা করেছি।
আমাদের যারা মানে কিংবদন্তি শিল্পী আছেন তাদেরকে সম্মানটা প্রদর্শন করতে চেয়েছিলাম। এটাতে আমি যে খুব ভালো গান করি বা কিছু, এটা আমি একদমই ভালো ভালো গান করি না, এটা আমার কাছেও মনে হয় না। মাঝে মাঝে শুনে মনে হয় এই জায়গাটা সুরের প্রবলেম ওখানে, তো এইটা বলবোই না যে আমি ভালো গান করি। আমি পারফর্ম করার চেষ্টা করেছি যতটুকু যতটুকু পারি, তার থেকে মানে বেশি দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তো গানের সাথে যোগাযোগটা একদম ছোট্টবেলা থেকে। আমার মা রাজশাহী রেডিওতে গান করতেন এবং আমাদের ফ্যামিলিতে গান সবসময় ছিল। এবং ছোটোবেলায় আমাকে বাড়িতে মেহমান আসলে আমাকে দাঁড় করানো হতো, বলতো যে ও খুব ভালো গান জানে, গান শোনাও একটা। তো গান শোনাতাম, তারপর রবীন্দ্রসঙ্গীত গাইতাম, শিখতাম, বলতো যে এগুলো শেখো, এগুলো শেখো, এই কথাগুলোর মানে বোঝো। তো পরিবার থেকে আসলে এক ধরনের একটা উৎসাহ ছিল সবসময়। এবং আমরা 5 ভাই বোন, আমরা 5 ভাই বোনের মানে গানের ব্যাপারে একটু হলেও আসলে ধারণা আছে। এবং আমাদের গানের কানটা আসলে খুব ভালো, গাওয়ার থেকে আমাদের কানটা আসলে খুব ভালো, কারণ মার গান শুনেছি এবং মার গানের চয়েস খুব ভালো। আমি এগুলো আসলে শুরু থেকে উৎসাহ দিয়েছে। তো টুকটাক করে এই বন্ধুদের মধ্যে গান করা, এখানে গান করা, আস্তে আস্তে করে কয়েকটা শোতে গান করা, এগুলো হয়েছেই। গায়ে হলুদের অনুষ্ঠানে গান গিয়েছি, নিজের বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে গান করেছিলাম, তারপরে ইউনিভার্সিটির প্রোগ্রামে গান করেছিলাম, তারপর স্কুলে গান করেছিলাম। স্কুলের গানের ওটা একটু মজার বিষয়। খুব রিহার্সাল করে এসে আমরা রিহার্সাল করলাম। তো গানটা ছিল হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, ওই গানটা। তো রিহার্সাল করে টোরে সব কিছু ঠিকঠাক। যেদিন আমাদের অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান, ওই দিন ভয়ে আমি মানে স্কুলের গেট থেকে পালিয়েছিলাম। এবং আমি যেহেতু লিড সিঙ্গার ছিলাম, মানে আমি সামনে থাকবো, আমার পেছনে আমার বন্ধুরা থাকবে, ওরা সবাই মিলে আমরা এই গানটা করব। আমি ছিলাম হচ্ছে মেইন। তো খুঁজে পায় না। এবং উনি আমাদের যিনি বাংলার টিচার ছিলেন এবং উনি গানও শেখাতেন। তো আমি ছিলাম আসলে আমাদের বাড়ির ছাদের চিলে কোঠার উপরের যে ট্যাঙ্কি ছিল, ওই ট্যাঙ্কির নিচে। এটা ছিল আমার প্রথম স্টেজ শো, যে স্টেজ শোটা আমি করিনি, এবং আমি ওই পানির ট্যাঙ্কির তলে লুকিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার প্রথম শোয়ের স্মৃতিচারণ বলতে পারেন। মানুষ অনেক লোভী ভাইয়া, মানুষ আসলে লোভী। ভালোবাসার লোভ আসলে এটা এটা জীবনেও কোনোদিন যাবেও না, এবং এই তৃপ্তিটা কোনোদিন আসবেও না। আমার কাছে আমার কাছে এখনও মনে হয় যে আরও অনেক ভালোবাসা মানে পেতে হবে আমাকে। আমি সেই জন্যই কাজ করি, নাহলে থেমে যেত জীবন। যদি ভাবতাম যে অনেক কিছু পেয়ে গেছি, আমার কাছে মনে হয় আমি এখনও কিছুই পাইনি। আমি আরও অনেক অনেক মানুষের ভালোবাসা চাই, এবং সবথেকে বড় যে জিনিসটা চাই যে যারা এই মুহূর্তে আমাকে ভালোবাসছেন, তাদের এই ভালোবাসাটা যাতে আসলে ধরে রাখতে পারি, আমার এই চেষ্টাটা সবসময় থাকে। না, আর ইন্টারভিউতে গান গেয়ে আর আপনাদের বিরক্ত করতে চাই না এখন। এবং এই গানটা নিয়ে আসলে আচ্ছা, এটা আরেকটা বলি। হ্যাঁ, নিজে থেকে বলার কিছুই না, মানে ওই ওই স্টেজ শোতে আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে বিশাল বড় একটা পরীক্ষা আসলে আমার সামনে, সেই পরীক্ষাটা পাশ করবো কিনা সেটা নিয়ে আসলে ভীষণ টেনশনে ছিলাম। শোয়ের আগে এই যে আমি যে বললাম যে ভীষণ স্ট্রেসড আউট ছিলাম, অনেক টেনশনে ছিলাম, আমি আসলে অনেক আতঙ্কিত ছিলাম। তো আমার যারা কাছের মানুষজন আছেন, তারা সবাই বলছিলেন যে তুমি এতদিন ধরে কাজ করো, অভিনয় করো, কত কিছু করো, তুমি মানে এটা কি তোমাকে মানায় যে তুমি এরকম টেনশন করতেছো, তুমি এটা করতেছো, এটা কীরকম কথা, তুমি থাকবা কনফিডেন্ট। তো আমি পরে নিজেও ভাবছিলাম যে আসলে আমি এত টেনশন আসলে আমার কেন হচ্ছে, মানে কি কারণে হচ্ছে। তারপরে আমি রাতের বেলা তখন আমার হুট করে মাথায় আসলো যে আমি এটার উত্তরটা আসলে নিজেই খোঁজার চেষ্টা করছিলাম যে আমার আসলে টেনশন এত কেন হচ্ছে। তখন আমি উত্তরটা যেটা পেলাম সেটা হচ্ছে আমি আসলে আমার অডিয়েন্সের খুব কেয়ার করি। আমার কাছে টেনশনটা আমি কি করছি সেটার থেকে বড় কথা হচ্ছে যে আমার দর্শকদেরকে আমি আশাহত না করি, আমার অডিয়েন্সকে মানে মন খারাপের কারণ না হই। অনেকে আমাকে নিয়ে অনেক আশা করছেন এবং অনেকে বলেছেন যে আর এই ছেলে নাটক করে, এই ছেলে কি গান গাইতে পারবে কিনা, এই গান গায় কিনা, অনেক ধরনের কথা হয়। আমার অনেক ভালোবাসার মানুষরা তারা তাদের সাথে মানে তর্কযুদ্ধেও নেমেছিলেন, আমি কি তাদের মুখটা রাখতে পারবো কিনা এইসব নিয়ে। তো এইসব নিয়ে আসলে আমার টেনশনটা হয়েছিল, এইসব নিয়ে আসলে আমি স্ট্রেসড আউট ছিলাম। তো তখন মনে হলো যে যারা আমার উপর আসলে এত আত্মবিশ্বাস রাখছেন, তাদেরকে আসলে আমি হারতে দিব না। আমি শোটা করব এবং আমি ভালো করার চেষ্টা করব, এবং উপরে আল্লাহ আছে আর নিচে আমি।
আল্লাহ নিশ্চয়ই আমাকে একটা পথ দেখাবেন এবং মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমাকে উনি মান সম্মানের সাথে এখান থেকে বের করে নিয়ে আসছেন এবং লক্ষ কোটি মানুষের ভালোবাসা আসলে পেয়েছি এবং এই গানের অনুষ্ঠানের পরও এত এত ভালোবাসা পেয়েছি এবং এত এত প্রশংসা পেয়েছি আমি আসলে মুগ্ধ এবং আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আমার ছবি তুলে